গোরস্থানের শেষ রাত। রাত তখন ঠিক 2টো। পিন্টুর ছোট চায়ের দোকানের টিমটিমে আলোটাও নিভে গেছে অনেকক্ষণ। জনমানবহীন রাস্তাটা শুনশান, শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূরে শেয়ালের হাঁক। গ্রামের শেষ প্রান্তে গোরস্থানের পাশে একাকী দাঁড়িয়ে আছে পোড়ো বাড়িটা। লোকমুখে শোনা যায় বাড়িতে নাকি জিনের আছড় আছে। ও বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষে না, শুধু একটা মানুষ ছাড়া, রহমত চাচা। রহমত চাচার বয়স 70-এর ওপর। একসময় নামকরা কবিরাজ ছিলেন, এখন দৃষ্টিশক্তি প্রায় ক্ষীণ। থাকেন ওই পোড়ো বাড়ির এক কোণে, নিজের মনে কী সব বিড়বিড় করেন দিনরাত। গ্রামের সবাই ওকে সমীহ করে চলে, কিন্তু ভয়ও পায়, বিশেষ করে রাতের বেলা ওর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়। আজ অমাবস্যার রাত। রহমত চাচার মাথাটা কেমন যেন ঘুরছে। গায়ের চাদরটা ঠিক করে তিনি ঘরের বাইরে এলেন। নিকষ কালো অন্ধকার, হাতড়ে হাতড়ে সিঁড়ির রেলিং ধরলেন। গোরস্থানের দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে ওর জীর্ণ শরীরটাকে কাঁপিয়ে দিল। গোরস্থানের পূব দিকে, যেখানে পুরনো বটগাছটা আছে, সেদিকে তাকিয়ে তিনি যেন কি দেখতে পেলেন। প্রথমটায় আবছা মনে হলো, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো একটা অবয়ব। সাদা থান পরা একটা মেয়ে, চুলগুলো খোলা, মুখটা ঢাকা, বটগাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রহমত চাচার হাত পা ঠান্ডা হয়ে এলো। এই বটগাছেই তো বছর 10 আগে গলায় দড়ি দিয়েছিল রাহেলা, গ্রাম থেকে বিতাড়িত হয়ে লোক লজ্জার ভয়ে। রাহেলা! রহমত চাচার মাথাটা ঝনঝন করে উঠল। তিনি স্পষ্ট শুনতে পেলেন রাহেলা যেন ফিস ফিস করে ডাকছে, চাচা, ও চাচা। রহমত চাচা ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। যখন চোখ খুললেন, দেখলেন রাহেলা আর বটগাছে নেই, বরং তার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে রাহেলার মুখ, চোখ দুটো কঠোরাগত, মুখের রং ফ্যাকাশে, আর একটা বীভৎস হাসি লেগে আছে ঠোঁটে। সেই হাসি দেখে রহমত চাচার অন্তরাত্মা কেঁপে উঠল। তুমি তুমি এখানে কেন রাহেলা? কোনো মতে উচ্চারণ করলেন তিনি। রাহেলা কোনো কথা বলল না, শুধু আরো জোরে হাসতে লাগলো। সেই হাসির শব্দে সারা বাড়ি যেন কাঁপতে লাগলো। রহমত চাচা অনুভব করলেন একটা শীতল হাত তার গলায় এসে পড়েছে। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। রাহেলার মুখটা তার আরো কাছে সরে এলো। পচা লাশের দুর্গন্ধ তার নাকে এসে লাগলো। আমি তোমাকেই নিতে এসেছি চাচা। রাহেলার কর্কশ স্বর বাতাসে প্রতিধ্বনিত হলো। তুমিই তো আমাকে সেদিন মরতে বাধ্য করেছিলে। রহমত চাচা ছটপট করতে লাগলেন, শরীর যেন অবশ হয়ে আসছে। চোখের সামনে ভেসে উঠল সেই দিনের দৃশ্য। সালিশি সভা বসেছিল, তিনি ছিলেন সেই সভার প্রধান। তিনি ফতোয়া দিয়েছিলেন রাহেলাকে গ্রাম ছাড়া করার। তার গর্ভে ছিল এক অনাকাঙ্ক্ষিত সন্তান। রাহেলার হাতের চাপ বাড়তে লাগলো। রহমত চাচা শেষবারের মতো একটা চিৎকার করতে চাইলেন, কিন্তু পারলেন না। সকালে গ্রামের কয়েকজন লোক রহমত চাচার খোঁজ নিতে এসে দেখে তিনি উঠোনে পড়ে আছেন। তার চোখ দুটো বিস্ফারিত, মুখটা খোলা, যেন কিছু বলতে চেয়েছিলেন, আর গলায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালচে হাতের ছাপ। গ্রামের লোকেরা ভয়ে শিউরে উঠল। একজন সাহস করে এগিয়ে গিয়ে রহমত চাচার হাত দেখতে গিয়ে চমকে উঠল। তার হাতে শক্ত করে ধরা একটা বিবর্ণ চিঠি। কাপা হাতে একজন চিঠিটা খুলে পড়ল। তাতে লেখা, আমি নির্দোষ ছিলাম চাচা, তবুও আমাকে মরতে হলো। আজ থেকে প্রতি অমাবস্যায় এই গোরস্থান জেগে উঠবে আমার আর্তনাদে। আর তুমি চাচা, তোমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। চিঠির নিচে তারিখ ছিল 10 বছর আগের সেই অমাবস্যার রাত, যে রাতে রাহেলা আত্মহত্যা করেছিল।